কোটা বাতিলের দাবি সমর্থন করলেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, এবার এদের পালাতে দেওয়া যাবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা বাতিলের দাবি সমর্থন করলেন তারেক রহমান। লন্ডন, 4 জুলাই। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালে হাইকোর্টের সিদ্ধান্তের প্রতিবাদে শাহবাগ অবরোধ করে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের এই কোটা বাতিলের দাবি ন্যায্য এবং যৌক্তিক বলে সমর্থন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোটা বাতিলের দাবির সমর্থনে সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। সুতরাং চাকরির কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে। এটি স্পষ্টই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিদ্ধান্তে অবিচল থাকি, অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে। দেশের তরুণ ও যুবকদের উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা। দেশের প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা, আপনাদের অনেকেরই মনে আছে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে। আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থীদের প্রতি প্রতারণা। হাসিনা একজন প্রতারক বলে বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মনে করি চাকরি কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিদ্ধান্তে অবিচল থাকি, অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। এবার এদের পালাতে দেওয়া যাবে না। বিগত 14 বছরের ফ্যাসিস্ট শাসনে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। হিন্দুত্ববাদী সংস্কৃতির হিসাব করা আগ্রাসনে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধকে কলুষিত করা হয়েছে। উন্নয়নের ডঙ্কাবাজি আওয়ামীরা দেশের বেসুমার সম্পদ লুটে নিয়েছে। ইচ্ছাকৃতভাবে তরুণ প্রজন্মকে শিক্ষা বিমুখ করে তোলা হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব আগ্রাসী প্রতিবেশীর পদতলে বিসর্জন দিয়েছে। আমার ধারণা, এই অবিশ্বাস্য ধ্বংসযজ্ঞের অপূরণীয় এবং দীর্ঘমেয়াদী ক্ষতির ব্যাপকতা সম্পর্কে বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও অন্ধকারে। একে তো স্মার্টফোনের আমোদ প্রমোদ তরুণ প্রজন্মের পড়ার অভ্যাস শেষ হয়ে গেছে, তার উপর গোলাম মিডিয়ার নির্লজ্জ হাসিনা তোষামোদ আপামর জনসাধারণকেই সংবাদপত্র বিমুখ করে ফেলেছে। দিবারাত্র মিথ্যা প্রচারণার ফলে জনগণের মধ্যে জানার আগ্রহই কমে গেছে। 2013 সালের 11 এপ্রিল সকালে পুলিশ আমার দেশ পত্রিকার ছাপাখানা সিলগালা করার পূর্ব মুহূর্তেও আমরা 3 লাখ কপি পত্রিকা হকারদের কাছে বিতরণ করেছিলাম। সেই সময় পাঠকরা ভোরবেলাতেই সংবাদপত্র বিক্রেতাদের কাছে আমার দেশের কপির জন্য নিজেরা উপস্থিত হতেন। বাড়িতে পত্রিকা পৌঁছানো পর্যন্ত তাদের তর সইত না। আমাদের পত্রিকা বন্ধ এবং আমি গ্রেফতার হওয়াতে গোলাম মিডিয়া সেদিন বড়ই খুশি হয়েছিল।
কিন্তু তারা কি কখনো ভেবে দেখেছেন যে এক আমার দেশ না থাকাতে সামগ্রিকভাবে সংবাদপত্রের প্রতি পাঠকের আগ্রহ কতটা কমেছে? নিজেদের পত্রিকার বর্তমান প্রচার সংখ্যা দেখলে তাদের বিষয়টা বুঝবার কথা, কিন্তু জেগে ঘুমানো মানুষকে জাগানো অসম্ভব। যাই হোক, আজ প্রধানত দেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করব। একটি দেশে লুটপাটের পরিমাণ বোঝার জন্য যে সকল পরিসংখ্যানের সাহায্য নেওয়া হয় তার মধ্যে একটি হলো ব্যাংকের খেলাপি ঋণ। 2008 সালে শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল 24,000 কোটি টাকা। এখন সরকারের ভুয়া হিসাবেই খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1.25 লাখ কোটি টাকা। পাঠক এখনই মাথায় হাত দেবেন না। IMF বলছে এই হিসাব অনেক কমিয়ে দেখানো হয়েছে। তাদের হিসাবেই খেলাপির পরিমাণ 2.5 লাখ কোটি টাকা। প্রকৃত হিসাব জানতে হলে আরও একটু ধৈর্য ধরুন। আমার দেশ পত্রিকার বাংলাদেশ ব্যাংকের সোর্স বলছে, বাংলাদেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 4 লক্ষ কোটি টাকা। এই পরিমাণ টাকা দিয়ে 20টি পদ্মার সেতু বানানো যায়। বাংলাদেশের 1 বছরের বাজেটে টাকার যোগান দেওয়া যায়। এই যে চক্রবৃদ্ধি হারে খেলাপির পরিমাণ বাড়ল, তো এই ধারণার অতীত অর্থ কোথায় গেছে? হাসিনা একদিকে জনগণকে উন্নয়নের খোয়াব দেখিয়েছে, আর অন্যদিকে সেই জনগণের নির্লিপ্ততার সুযোগ নিয়ে বাছাই করা আওয়ামী ব্যবসায়ীদের যোগসাজশে রাষ্ট্রের সমস্ত সম্পদ লোপাট করেছেন। শেখ হাসিনার দুর্নীতিবাজ ব্যবসায়ী অর্থমন্ত্রী কেবল যে খেলাপি ঋণ বাড়িয়ে দেশের সর্বনাশ করেছেন তাই নয়, ঋণ ও আমানতের ওপর সুদের হার ভীষণভাবে কমিয়েও তিনি অর্থ ব্যবস্থা একেবারে ভঙ্গুর করে দিয়েছেন। সুদের হার কমানোতে আওয়ামী ব্যবসায়ীরা একচেটিয়া লাভবান হয়েছে এবং মধ্যবিত্ত শ্রেণী যারা সীমিত সঞ্চিত অর্থমেয়াদী আমানতে রেখে সংসারের খরচ নির্বাহ করে তাদের কোমর ভেঙে গেছে। একদিকে রেকর্ড মূল্যস্ফীতি, অন্যদিকে ক্রমহ্রাসমান সুদের জাতাকলে মধ্যবিত্তের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সরকারি পরিসংখ্যানে যাই বলা হোক না কেন, বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক আগেই 10% ছাড়িয়ে গেছে, অথচ সঞ্চয়ী হিসাবে সুদের হার 5%-এর নিচে। অর্থাৎ প্রকৃত হিসাবে জনগণের ব্যাংকে সঞ্চিত অর্থের মূল্য প্রতিদিন কমে যাচ্ছে। এরপর রিজার্ভের কথা বলি। সরকারি কেতাবে আছে রিজার্ভের পরিমাণ $39 বিলিয়ন। IMF বলছে $31 বিলিয়ন। আমার দেশ পত্রিকার সোর্সের খবর অনুযায়ী প্রকৃত রিজার্ভ টেনে টুনে $20 বিলিয়ন। সোর্সের তথ্য সত্যি হলে রাষ্ট্রের কোষাগার থেকে শেখ হাসিনা গং $19 বিলিয়ন, অর্থাৎ 1,90,000 কোটি টাকা তছরূপ কিংবা অপচয় করেছেন। তিনি সারাক্ষণ নিজের টাকা করতে করতে রাষ্ট্রের সকল সম্পদকে নিজের ও পরিবারের মালিকানা ভেবে বসে আছেন। ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের প্রত্যেক গভর্নরকে রিজার্ভ তছরূপের দায়ে আসামির কাজ করায় একদিন দাঁড়াতে হবে। উপরের নির্দেশের কথা বলে পার পাওয়া যাবে না। এবার সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির দিকে দৃষ্টি দেওয়া যাক। শেখ হাসিনার সরকার সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্ধৃত অর্থ সরিয়ে ফেলেছে। বিপিসির দিকেই দেখুন। দেশের জ্বালানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত কর্পোরেশন বিপিসি গত 8 বছরে তাদের হিসেবেই 45,000 কোটি টাকা মুনাফা করেছে। বিশ্ববাজারে যখন ক্রুড অয়েলের দাম কমছে, তখন লোকসানের অজুহাতে সরকার জ্বালানি তেলের মূল্য রাতারাতি প্রায় 50 ভাগ বাড়িয়েছে। তাদের কাছে নাকি তেল আমদানির টাকা নাই। পৃথিবীতে কোনো দেশে কোনোদিন এই হারে মূল্য বৃদ্ধির রেকর্ড নাই। হাসিনার বাংলাদেশ তো সর্ববিষয়ে অনন্য, তাই না? আমাদের প্রশ্ন হলো, মুনাফার 45,000 কোটি টাকা কোথায় গেল? একটি মাত্র কর্পোরেশন থেকে যদি 45,000 কোটি টাকা নয়-ছয় করা হয়ে থাকে, তাহলে দেশের সবকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ টাকা লুটপাট করা হয়েছে তার হিসাব করার মতো তথ্য আমাদের কাছে আপাতত নাই। রপ্তানির অঙ্ক নিয়ে বর্তমান সরকার নানা রকম গাল গল্প করে থাকে। এখানেও কিন্তু শুভঙ্করের ফাঁকি রয়েছে। পোশাক শিল্পের কাঁচামাল ও ডলারের দাম বেড়ে যাওয়াতেই রপ্তানির অঙ্কের প্রবৃদ্ধি ঘটেছে। এটা এক ধরনের ধাপ্পাবাজি। প্রকৃত রপ্তানির পরিমাণে কোনো রকম বৃদ্ধি হয় নাই। রপ্তানির পরিমাণে বৃদ্ধি না হওয়াতেই বাংলাদেশ বাণিজ্য ঘাটতিতে রেকর্ড করেছে। ইতোমধ্যে প্রতি মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $3 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই ঘাটতির একটা অংশ বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত অর্থ দিয়ে মেটানো হয়। বাণিজ্য ঘাটতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবং অনিয়ন্ত্রিত লুটপাটের অর্থ যোগান দিতেই সরকারকে ভিক্ষার ঝুলি নিয়ে IMF, বিশ্বব্যাংকের দুয়ারে দৌড়াতে হচ্ছে। টাকার বিপরীতে ডলারের রকেট মূল্য বৃদ্ধি থেকেও বাংলাদেশের অর্থনীতির করুণ দশা টের পাওয়া যাচ্ছে।
6 মাস আগেও খোলা বাজারে প্রতি ডলার 90 টাকার নিচে বেচা কেনা হতো। আজ ক্রেতারা 120 টাকা দিয়েও ডলার কিনতে পারছেন না। মাত্র 6 মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মূল্য কমেছে 30%। যে ব্যক্তি 6 মাস আগে ব্যাংকে 1 লাখ টাকা রেখেছিলেন তার প্রকৃত অর্থমূল্য আজ মাত্র 70,000 টাকা। জনগণ কি টের পাচ্ছেন যে দেশ তো গোল্লায় গেছেই, সেই সাথে আপনারাও সর্বশান্ত হচ্ছেন? জালিমের সকল অত্যাচার মেনে নিয়ে নীরবে ঘরে বসে থেকে শেষ রক্ষা হবে না। মধ্যবিত্ত বাঙালির চরিত্র নিয়ে কলকাতার জনপ্রিয় কবি রুদ্রনীল ঘোষ এক চমৎকার ব্যঙ্গ কবিতা রচনা করেছেন। কবিতাটির শিরোনাম দাদা আমি সাতে পাঁচে থাকি না। কথিত বীর বাঙালিরা ইউটিউবে কবিতাটি শুনতে পারেন। কাপুরুষদের জন্য বাংলায় এক সুবিধাবাদী উক্তি আছে, পেটে খেলে পিঠে সয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।